উপস্থিত সবাইকে সালাম জানিয়ে শুরু করতে চাই। আজকে আমরা 7 অক্টোবর এখানে যে 8 স্তম্ভর যে নির্মাণ কাজ শুরুর জন্য যে এখানে উপস্থিত হতে পেরেছি, প্রথমেই যদি কিছু স্মৃতিচারণ করতে চাই, এই প্রথম যখন এই 8 স্তম্ভের কথা আসে 7 অক্টোবর 2020 সাল, তখন যেদিন নির্মাণ করা হয় তার পরের দিন রাতের বেলায় বুলডোজার এনে ভেঙে ফেলা হয়। তখন শুধু একটা কথাই ভেবেছিলাম যে আজকে এইভাবে ভেঙে ফেলা হচ্ছে, যেই দিন এই সরকার তো কোনো না কোনো দিন তো যাবে, সেই দিনকে এটা পুনরায় নির্মাণ করা হবে কিনা। কিন্তু তখন আমাদের অবস্থা এমনই ছিল যে শুধুমাত্র আমাদের পরিবারকে কিংবা হয়তো সারা দেশে যত শহীদ পরিবার ছিল এতদিন, যারা গত 15 বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তাদের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে তাদের সব সময় একটা কথা বলা হয়েছে, আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয়, যাতে আপনাদের পরিবারের কারোর আরও ক্ষতি হয়। সেই কারণে হয়তো তখন আমরাও সরাসরি কিছু বলতে পারি নাই। কিন্তু এরপরেও যদি স্মৃতিচারণ করতে গিয়ে বলি, গত যখন 5 অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি, তিস্তার পানি চুক্তি কিংবা যে মংলা বন্দর, ফেনী নদী, এইগুলা নিয়ে যে পোস্টটা দেয়, ভাইয়ার যখন পোস্টটা দেয় তখন আমি বিছানাতে বসে আর ভাইয়া সোফার উপর, ভাইয়াকে বললাম, ভাইয়া ছাত্রলীগ তো সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটাই, তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলো লিখিস? তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল, দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে, আমি সেই জন্য বলি। তারপর বলছিলাম কিন্তু দেখ যদি কিছু হয়, তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরে খবর আসবে, হয়তো আমি তো এখন দ্বিতীয় বর্ষের কারোর তো এইটুকু বলতে পারা উচিত। তো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আবরার ফাহাদকে যে শিবির ট্যাগ দেওয়া হইলো, তার যে মূল মূল যে এই শুরু করলো সেই ছিল তার নিজের রুমমেট। তো এখন আমার সেই একটাই প্রশ্ন যে যেই সংগঠন এই ধরনের নিজের রুমমেটকে 2 বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে, তাকে একটা ট্যাগ দিয়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা মারাকে বৈধতা দেয়। ভাইয়া যখন 2011-তে মারা হচ্ছিল, সেই মিজান গেছিল ভাইয়ের রুমে, ভাইয়া তখন তাকে বলছিল, ভাই আপনি তো আমাকে চেনেন, আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না। তখন সে উল্টা বলছিল, আপনার আমি তো জানি তুই শিবির করিস, তুই সব স্বীকার করে নে, তাইলে আর মারবে না। এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই। তো আমার প্রশ্ন এইটাই, যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে, তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে? আবরার ফাহাদ শুধু যে 7 অক্টোবরের যেই ঘটনাগুলো হয়েছিল গত 2022-এ বলি 2020-এ বলি, প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সভা সমাবেশ হয়েছে, এখান থেকে হয়তো এখানে থাকা অবস্থাতেই যদি 1 বছর আগের পরিস্থিতি হইতো, হয়তো এতক্ষণে ছাত্রলীগের আক্রমণ হইতো, অথবা দেখা যাইতো যে আমরা এখান থেকে বেরোইতে কয়েকজনকে আটক করা হইতো, তখন হয়তো আমরা অনেকে আসতামও না। কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের যে চলে গেছে, এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি। কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য, যে আবরার ফাহাদের যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে, সেইগুলোর এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই। কিন্তু অবশ্যই আবরার ফাহাদের যে কথাগুলো ছিল, আমাদের যে পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি, এইগুলোর প্রত্যেকটা নিয়ে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক পাওয়া থাকবে। আমরা এতদিন আবরার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই, হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিংয়ের কথা, হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে। কিন্তু যে কোনো সংগঠন, যেই দলই হোক, যে মতই হোক, কাউকে এভাবে মারা যেত কখনো জাস্টিফাই করা সম্ভব না। তাই আমাদের শুধু আমি একটা কথাই বলে শেষ করতে চাই যে আবরার ফাহাদ হত্যাকারীদের যারা ছিল তাদের যেন কোনোভাবেই তাদের যে বিচার কার্য চলতেছিল তা যেন দ্রুত সম্পন্ন করা হয়। শুধু আবরার ফাহাদ সহ গত 15 বছরে যারা ছিল তাদের প্রত্যেকের যে বিচার যাতে সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন সরকার করা হয় সেই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই।